সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ ইমাম। সাহিত্য আমাদের জীবনের প্রতিচ্ছবি। পৃথিবীর প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষের আনন্দ, দুঃখ, হাসি, কান্না, প্রাপ্তি অপ্রাপ্তি ফুটে ওঠে সাহিত্যের সম্মোহিত ছোঁয়ায়। বাংলা সাহিত্য শুধুমাত্র বাংলা বর্ণমালার যোগসূত্র নয়। বাংলা সাহিত্য আমাদের আত্মপরিচয়, আমাদের অনুভূতি, আমাদের প্রেরণার উৎস। বাংলা সাহিত্যের এমন একজন উজ্জ্বল মানুষ আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন, যিনি লিখেছিলেন, তাচ্ছিল্য করেই দেখো কীরকম অমৃতের স্বাদ পাই, ভালোবেসে নিঃস্ব হয়ে দেখো কি সুন্দর বিচ্ছেদের পতাকা ওড়াই। হ্যাঁ দর্শক, আজকের আয়োজনে আমাদের অতিথি হয়ে আছেন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক কবি হাসান হাফিজ। চলুন আমরা তার সাথে কথা বলি। কবি হাসান হাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য কথন অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে নেই বরেণ্য কবি হাসান হাফিজের সাহিত্য যাত্রা নিয়ে একটি তথ্যচিত্র। বাংলাদেশের অন্যতম প্রধান কবি, শিশু সাহিত্যিক এবং প্রবীণ সাংবাদিক হাসান হাফিজ 1955 সালের 15 অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এলাহীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। কবি হাসান হাফিজ হোসেনপুর হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে 2টি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। কবি হাসান হাফিজ সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছেন। 5 দশক ধরে যুক্ত আছেন সাংবাদিকতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি তৎকালীন দৈনিক বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয় নামক পত্রিকায় প্রতিবেদক হিসেবে যুক্ত হন। পরবর্তীকালে তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। 1976 সালে তার কর্মজীবন শুরু হয় দৈনিক বাংলা পত্রিকায়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশে, বৈশাখী টিভি, দৈনিক আমার দেশ, পাক্ষিক অনন্যা, দৈনিক আমাদের নতুন সময়, খবরের কাগজে কাজ করেছেন। তিনি 2024 সালের 27 আগস্ট বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক কালের কণ্ঠে সম্পাদক হিসেবে নিযুক্ত হন। কবি হাসান হাফিজ 2024 সালের 11 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি জাতিসংঘ স্বীকৃত সংগঠন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা জীবনের বাইরে দেশের একজন প্রথিতযশা কবি হিসেবে সুখ্যাতি রয়েছে হাসান হাফিজের। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 2 শতাধিক। ইংরেজি, ফরাসি, হিন্দি, আরবি, উর্দু, জার্মান, স্প্যানিশ, ফার্সি ও চাকমা ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। কবি হাসান হাফিজ স্কুলে পড়াকালীন তার প্রথম ছড়া ছাপা হয় রকুনুজ্জামান খান দাদাভাই সম্পাদিত কিশোর মাসিক পত্রিকা কচি ও কাঁচায়। তার প্রথম কাব্যগ্রন্থ এখন যৌবনজার প্রকাশিত হয়েছে 1982 সালে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে অবাধ্য অর্জুন, অপমানে বেজে উঠি, জলরেখায় শব্দজোর, হয়তো কিছু হবে, শব্দ সমগ্র, রূপকথা সমগ্র, বিদেশিনী বধূ, তাকদুম তাকদুম বাজে, ছড়ার গাড়ি দূরের পাড়ি, রবীন্দ্রনাথ, জোড়া হাতি রিমান্ডে ইত্যাদি উল্লেখযোগ্য। 1974 সালের 14 এপ্রিল আমরা সুন্দর হব এই মূল মন্ত্রকে সামনে রেখে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াসে শিশু কিশোরদের জন্য চাঁদের হাট নামক একটি সংগঠন যাত্রা শুরু করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন হাসান হাফিজ।
কবি ও লেখক হাসান হাফিজের প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ২০০টি। কবি হাসান হাফিজ সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। এর মধ্যে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, ডাকসু সাহিত্য পুরস্কার, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা, কবি জসিমউদ্দিন স্মৃতি পুরস্কার, স্বপ্নকুড়ি পদক অন্যতম। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমাদের আজকের অতিথির ওপরে নির্মিত তথ্যচিত্র। চলুন এবারে তার সাথে কথা বলি। কবি হাসান হাফিজ, ঢাকার অদূরে আপনার জন্ম এবং শৈশব কেটেছে। শৈশবের প্রভাব আপনার লেখায় কতটা ফুটে উঠেছে? প্রত্যেকের জীবনেই তো শৈশব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের মানসিক গঠনটা হয় শৈশবে। ফলে আমি গ্রামের ছেলে, আমার সোনারগাঁওয়ে আমার জন্ম, ঢাকা থেকে কাছেই 16 মাইল। তখন তো যাতায়াত ব্যবস্থা তো ভালো ছিল না, 2 ঘন্টা লাগতো ঢাকা শহরে আসতে। এখন তো বাড়ির কাছে গাড়ি নিয়ে চলে যাওয়া যায়। সেখানে আমাদের যে স্কুল জীবন, বর্ষাকালে নৌকা বেয়ে স্কুলে যেতে হতো, হেঁটে স্কুলে যেতে হতো, রিক্সা ছিল না, সেখানে কোনো সাইকেল ছিল না, একটু নিচু জায়গা, হারিকেন জ্বালিয়ে আমরা সন্ধ্যাবেলা পড়তে বসতাম। বিদ্যুতের কোনো বালাই ছিল না, বিদ্যুৎ এসছে অনেক পরে। তো সেটা একটা আলাদা জগৎ। এবং আশেপাশে অনেক নদী, আমার বাড়ির পাশে মেঘনা, তারপরে ব্রহ্মপুত্র, শীতলক্ষা, ধলেশ্বরী, মেনিখালী, অনেকগুলি নদী চারপাশে। সুতরাং সেগুলির প্রভাব তো আমার লেখার মধ্যে এসছে। নদী নিয়ে অনেক লেখা আমার আছে, কবিতায়, গানে, ছড়ায়, গদ্যে। সেই গ্রাম জীবনের যেই লোকজ জীবনের যেই অনুষঙ্গ, হালট, গোপাট বলেন, তারপরে নানান লোকজ শব্দ, সেগুলিও আমি চেষ্টা করি। কারণ আমাদের আত্মাটা হচ্ছে গ্রাম, আমাদের সেই শেকড়ের কাছে বারবার আমাদেরকে যেতে হবে। কৃত্রিম নাগরিকতা দিয়ে কিন্তু আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, কৃষিপ্রধান দেশ, নদীমাতৃক দেশ, সেইগুলি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আসতে হবে। আপনার প্রথম লেখা ছাপা হয়েছিল আপনি যখন স্কুলে পড়ছিলেন তখন। সেই সময়ে ছাপার অক্ষরে নিজের লেখা দেখার অনুভূতি কেমন ছিল? কচিকাচার আসরে হয়েছে পরে। তার আগে শ্রদ্ধেয় রকনুজ্জামান খান দাদা ভাই ছিলেন, মাসিক কচি ও কাঁচা পত্রিকায় আমার প্রথম ছড়াটি ছাপা হয়। আমি তখন স্কুলের ক্লাস 8-এর ছাত্র। গ্রাম থেকে সেটা পোস্টে পাঠিয়েছিলাম। সেটা অসাধারণ একটা রোমাঞ্চকর ব্যাপার, মানে ছাপার অক্ষরে নিজের নাম দেখা। স্কুলের বন্ধুদেরকে দেখিয়েছি, সেই স্মৃতি ভোলার নয় আসলে। এখনও এই বয়সেও 70 বছর প্রায় হলো আমার, এখনও যখন নিজের লেখাটা বেরোয় তখন একটা আলাদা মাদকতা, একটা আনন্দ, মানে নিজেকে ছড়িয়ে দেওয়ার যেই আনন্দ, সেটা একটা তুলনাহীন অনুভূতির ব্যাপার আসলে। 70-এর দশকে আপনার জনপ্রিয়তা আপনি লাভ করেন। সেই সময়ের কবিতাগুলোর প্রেক্ষাপট কেমন ছিল? আমরা তো মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, সুতরাং আমাদের লেখার মধ্যে যে 70 দশকের যারা আমরা আছি, তাদের মধ্যে মুক্তিযুদ্ধ যত প্রত্যক্ষভাবে এসছে, জ্বলন্তভাবে, প্রাণবন্তভাবে এসছে, সেটা অন্য দশকের কারো পক্ষে সেটা সম্ভব না। কারণ আমরা সেই জেনারেশন, যখন আমরা স্কুল পেরিয়ে কলেজ পর্যায়ে পৌঁছাচ্ছি, সেই সময়টাতে মুক্তিযুদ্ধ হয়েছিল 71 সালে। ফলে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, তারপর স্বপ্নভঙ্গ, সেই কষ্ট, সেই দুঃখ, অপ্রাপ্তি, বঞ্চনা এবং ঔজ্জ্বল্য, মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেখাতে যে আমরা ব্যর্থ হয়েছি এবং এটার ইতিহাস বিকৃতি হয়েছে, সব কিছুই আমাদের 70 দশকের যারা আমরা লেখক, তাদের লেখার মধ্যে সবচেয়ে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে। এই দাবিটা আমি করব, কারণ আমরা সেই 70-এরই মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আমরাই ছিলাম। বিদ্রূপের মধ্য থেকে দ্রোহ আপনার কবিতায় উঠে এসেছে, এ বিষয়ে কি বলবেন? দ্রোহ তো থাকতেই হবে। আপনার সমাজে যতদিন অসঙ্গতি, অন্যায়, অবিচার, নির্যাতন, বৈষম্য থাকবে। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি, যারা শহীদ হয়েছেন, অংশগ্রহণ করেছেন, আহত হয়েছেন। একটা পরিবর্তনের ফলে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তো এই দ্রোহটা কিন্তু সবসময় থাকবে মানুষের, যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে, অসাম্য থাকবে, বৈষম্য থাকবে, নিপীড়ন থাকবে, নারী নিগ্রহ থাকবে, যুদ্ধ থাকবে, ততদিন কিন্তু শান্তির জন্য কবিরা, লেখকরা, বিবেকবান মানুষ যুদ্ধ করে যাবেন। শিল্প সংস্কৃতির মধ্যে সেটার প্রতিবাদ থাকবে, দ্রোহ থাকবে, মানুষকে অনুপ্রাণিত করবে যে সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য। আপনার প্রায় সবগুলো বইয়ের নামকরণ একটু ভিন্ন রকম, এবং এই নামকরণের ক্ষেত্রে আপনি কি চিন্তা করেছেন বা কোন চিন্তা থেকে এই নামগুলো দিয়েছিলেন? নামটা তো খুবই ইম্পর্ট্যান্ট। আপনার তো প্রথমে নামেই তো পরিচয়টা হবে, তাই না? সুতরাং আমি নামের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস।
এই ব্যাপারে আমার স্ত্রী অধ্যাপক শাহিন আক্তারও অনেক সহায়তা করেছে। তিনি অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছেন, যেমন তুমি বধূ অবিবাহের, মানে বিয়ে না করেও যে বউ হতে পারে, এটা তারই দেওয়া নাম। তারপরে তিনি নাম দিয়েছেন জলরেখায় শব্দ জোর। তারপরে নাম দিয়েছেন ও জীবন অত্যাগসহন। অত্যাগসহন মানে হলো জীবনটাকে সহ্য করা যাচ্ছে না, গ্রহণও করা যাচ্ছে না, এইরকম একটা অনুভূতি। তো আমি নিজেও চেষ্টা করি মানে অ্যাট্রাকটিভ একটা নাম দেওয়ার জন্য। নামে যদি আকৃষ্ট হন আপনি, তাহলে ভিতরে কী আছে সেটার ব্যাপারে কৌতূহলী হবেন, অনুসন্ধিৎস হবেন, তখন আপনি আগ্রহী হবেন যে ভেতরে কী আছে এটা জানার জন্য। বিশ্বের প্রায় 8টি ভাষায় আপনার লেখা অনূদিত হয়েছে, সেটি কিভাবে সম্ভব হলো এবং সেই ব্যাপারে আপনার অনুভূতি কী? গ্লোবাল ভিলেজ বলা হয় এখন পৃথিবীকে। এখন সব হাতের মুঠোয়, আপনার হাতের মুঠোয় মোবাইল ফোন আছে, সমস্ত পৃথিবীর সঙ্গে আপনি কানেক্টেড। তো এখন আমাদের লেখালেখি সেগুলি অন্য ভাষী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদটা লাগবে। শুধু ইংরেজি নয়, আরও বড় বড় ভাষা আছে যেগুলি বহু মানুষ কথা বলে, পৃথিবীর কোটি কোটি মানুষ কথা বলে, সেসব ভাষায় আমাদের লেখা অনুবাদ হওয়া উচিত। আমার লেখা অনুদিত হয়েছে, ফরাসিতে হয়েছে, জার্মান, স্প্যানিশ, আরবি, উর্দু, হিন্দি, তা এমনকি আমাদের চাকমা ভাষায় অনুবাদ হয়েছে। চেষ্টা করছি যদ্দূর পারা যায় আরও বৃহত্তর মানুষের কাছে পৌঁছানোর জন্যে, আমাদের অনুভূতিগুলি তাদের কাছে তুলে ধরার জন্যে। কারণ মানুষ কিন্তু, সেটা কালো মানুষ বলেন, সাদা মানুষ বলেন, পৃথিবীর যেই প্রান্তারই সবই কিন্তু একই আসলে। মানে ওই যে আছে না একটা কথা, মানে সবার রক্ত কিন্তু লাল, যত কালো মানুষ হোক সাদা মানুষ হোক, মানে মানুষের অনুভূতিগুলি কিন্তু একটা শাশ্বত এবং চিরন্তন। মানে একটা মায়ের যে শিশু সন্তানের জন্য আকুতি, সেটা কিন্তু সেই আফ্রিকার মা বলেন কিংবা ইউরোপের মা বলেন, এশিয়ার মা বলেন, একই রকম কিন্তু প্রায়। ফলে এগুলি একটু পৌঁছে দেওয়ার জন্য, আমাদের সাহিত্যকে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদটা খুব দরকার। আমাদের দেশ পিছনে পড়ে আছে, অনুবাদের জন্য আলাদা একটা ইনস্টিটিউটই প্রয়োজন বলে আমি মনে করি। আপনার সাহিত্য যাত্রার গল্প আরও আপনার শুনব। এবারে আমরা জেনে নেব আপনার একজন শুভাকাঙ্ক্ষীর যে অনুভূতি আপনার সম্পর্কে সেটি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কবি হাসান হাফিজ সম্পর্কে তার একজন শুভাকাঙ্ক্ষীর অনুভূতি আমরা এবারে শুনব। হাসান হাফিজ কবি হিসেবেই পরিচিত। তার কবিতায় সময়কে খুঁজে পাওয়া যায়, ইতিহাসকে খুঁজে পাওয়া যায়, আমাদের পূর্বপুরুষদের ছবি খুঁজে পাওয়া যায়। উত্তাল 71 দশকের শরীফ মিয়ার ক্যান্টিন, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির যে বারান্দা, লম্বা টানা বারান্দা, আর প্রতি রোববারে আমরা নিউ মার্কেটের মনিকা রেস্টুরেন্টে বসে আড্ডা দিতাম। ওখানে আমরা কবিতা নিয়ে আলাপ করতাম এবং প্রতি রোববারে কার কার কবিতা কোন কোন পত্রিকায় ছাপা হচ্ছে এইটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করতাম। মূলত তিনি কবি, সাহিত্যের অন্যান্য শাখায়ও তার পদচারণা আছে। যেমন গদ্য সাহিত্যে তার একটা বিশাল বড় ভূমিকা আছে। তার কবিতা বইয়ের সংখ্যা প্রায় 60-এর উপরে হবে, আর টোটাল বইয়ের সংখ্যা প্রায় 200-র মতন হবে। তার কবিতার ভিতর দেশের কথা আছে, মানুষের কথা আছে, সময়ের কথা আছে। কবিতার প্রাণ হলো শব্দ। শব্দকে যদি, শব্দের ব্যক্তিত্বকে যদি আমি ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমি অনেক ধরনের ছবি দেখতে পারি, রং দেখতে পারি, তখন উপলব্ধির দুয়ার একে একে খুলে যায়। ইতিহাসই একসময় হাসানকে প্রতিষ্ঠা করবে, তার কবিতার বিষয়, বৈচিত্র্য সব কিছু নিয়ে, এবং সে ভালো ছন্দ জানে। হাসান হাফিজের সাংবাদিকতা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে দৈনিক বাংলার। প্রায় 200-র মতন বই, এবং এই ভলিউমের দিকে তাকালে বিস্ময় হওয়া ছাড়া আর কোনো পথ থাকে না যে কিভাবে একজন মানুষ এই কঠিন সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থেকে সাহিত্য চর্চা করেছেন, এবং সফল বইগুলো তার প্রতি বছরই প্রায় 15-20টা করে বই বের হয়। প্রিয় দর্শক, শুনে নিলাম কবি হাসান হাফিজ সম্পর্কে তার একজন শুভাকাঙ্ক্ষীর অনুভূতি। চলুন আমরা আবারও কবির সাথে গল্পে ফিরে যাই। চাঁদের হাটের সাথে আপনার সম্পৃক্ততা শুরু থেকেই, আপনি একজন প্রতিষ্ঠাতা সদস্য। এই যাত্রাটি কিভাবে শুরু হলো? দৈনিক পূর্বদেশ নামে একটি বিখ্যাত পত্রিকা ছিল স্বাধীনতার পরে, যেটা 75 সালে যখন সব পত্রিকা বন্ধ করে দেয়, সে সময় সেটাও বন্ধ হয়ে যায়। সেখানকার বাচ্চাদের
লেখালেখির পাতা ছিল চাঁদেরহাট। সেখানে এটা ৭৪ সালে সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। মরহুম রফিকুল হক দাদুভাই এটা ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক। আমি তখন ঢাকা কলেজে পড়তাম। আমি তখন প্রতিষ্ঠাতা সাহিত্য সম্পাদক হিসেবে সেখানে সাংগঠনিক তৎপরতার সঙ্গে নিজেকে যুক্ত করি এবং দেশের বিভিন্ন অঞ্চল আমরা সফরও করেছি। আমাদের চাঁদেরহাটে কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাদের স্লোগান ছিল আমরা সুন্দর হব, চাঁদেরহাট একটি মিষ্টি পরিবার। এরকম আসলে তরুণদেরকে সে সময় সংগঠিত করার জন্যে এরকম সংগঠনের প্রয়োজন ছিল। সংগঠনগুলি হলে হয় কি, একটা আদর্শ, একটা নৈতিক মূল্যবোধ, সেখানে শিক্ষা লাভ করার সুযোগ একটা থাকে। নেতৃত্ব বিকশিত হওয়ার জন্য এইসব সংগঠনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই আধুনিকতা আমাদের সাহিত্যে কিভাবে প্রভাব ফেলছে এবং সেটি থেকে আমাদের এই প্রজন্ম দূরে সরে যাচ্ছে কিনা? অনেকেই দূরে সরে যাচ্ছে। আপনি একসময় দেখেন চিঠি লেখার চল ছিল, সেখানে একটা ভাষার চর্চা হতো, তাই না? তো এখন আমরা টেক্সট করি, সেটার মধ্যে বাংলা ইংরেজি মিলিয়ে একটা জগাখিচুড়ি করি। নতুন যারা সাহিত্য চর্চা করছেন তাদেরকে কিভাবে আপনি উৎসাহিত করবেন? আসলে ভালো ভালো সাহিত্য পড়তে হবে, সেই অনুযায়ী নিজেদেরকে গঠন করতে হবে, ছোটোবেলায় পড়াটা দরকার। আইনস্টাইনের একটা কথা আছে যে আপনি যদি আপনার সন্তানকে বুদ্ধিমান করতে চান তাহলে রূপকথা পড়তে দিন, যদি বেশি বুদ্ধিমান করতে চান তাহলে আরও বেশি করে রূপকথা পড়তে দিন। এটা বলেছেন উনি এই কারণে যে রূপকথার মধ্যে একটা নৈতিক শিক্ষা থাকে, একটা মানে ভালো জীবনের প্রতি আকর্ষণ থাকে, সেখানে দুষ্টের দমন, শিষ্টের লালনটা হয়। তাহলে সেইভাবে কিন্তু মনের গঠনটা তৈরি হয়, মানুষ একটা ভালো মানুষ, মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আপনার কাছে আবারও আসবো, তার আগে আমরা আরেকজন শুভাকাঙ্ক্ষীর কথা শুনবো আপনার সম্পর্কে। প্রিয় দর্শক, চলুন আমরা শুনে নেই কবি হাসান হাফিজের আরেকজন ভক্ত ও অনুরাগীর অনুভূতি। কবি হাসান হাফিজ মূলত ৭০ দশকের কবি। ৭০ দশকের যেসব কবি আধুনিক কবিতাকে যৌবন দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কবিপুরুষ হাসান হাফিজ। কাব্যবোদ্ধরা হাসান হাফিজকে প্রেম ও দ্রোহের কবি বলে থাকেন। তিনি কেবল যৌবনের তীব্রতা ও যৌবনের বেদনা নিয়েই কবিতা লেখেননি, মাঝে মাঝে তিনি বিদ্রোহী হয়ে ওঠেন। গত জুলাইয়ের অভ্যুত্থানে তিনি প্রায় ১০০-র উপরে বিদ্রোহী কবিতা লিখেছেন, যে কবিতাগুলো দিয়ে তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। ৭০ দশকের অন্যান্য কবিদের তুলনায় তার কবিতায় শব্দচয়নটা একটু ভিন্ন। কবিতার পাশাপাশি সাহিত্যের প্রত্যেকটা শাখায় বিচরণ। কবি হাসান হাফিজ কেবল কবিতাতেই সীমাবদ্ধ নেই, উনি প্রায় ১,০০০-এর উপরে গান রচনা করেছেন। কবি হাসান হাফিজের কবিতার দুর্বোধ্যতা নেই, আছে সহজ এবং সরল ভাব। আমরা সহজে তাদের কবিতা বুঝতে পারি, বোঝাতে পারি, আমাদের হৃদয়কে আকর্ষণ করে। তার কবিতায় শব্দের চটুলতা নেই, প্যাঁচ নেই, সহজ এবং সরল। ছন্দের মাধুর্যতায় তিনি কবিতাকে করে তোলেন সুচারু এবং শৈল্পিক। প্রিয় দর্শক, আমরা শুনলাম কবি হাসান হাফিজের আরও একজন ভক্তের অনুভূতি। চলুন এবারে কবির কাছে ফিরে যাই। আপনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে, পড়াশোনাও করেছেন সাংবাদিকতা নিয়ে। ৫০ বছরের এই পেশাগত যাত্রায় বাংলাদেশের সাংবাদিকতার স্বরূপটি এখন কেমন এবং নতুন যারা সাংবাদিকতায় আগ্রহী হচ্ছে তাদের জন্য আপনার কি পরামর্শ? সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা এবং অন্য 10টা পেশা থেকে ভিন্ন, সুতরাং এটা জেনে শুনে আসতে হবে। এখানে ঝুঁকি আছে, অনেক সময় জীবনের ঝুঁকিও থাকে। এই চ্যালেঞ্জিং পেশায় যারা আসবে তাদেরকে সেইভাবেই তৈরি হয়ে আসতে হবে এবং এটা মানে দেশ এবং জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ একটা প্রত্যয় থেকে, একটা কমিটমেন্ট থেকে কিন্তু আসতে হবে সেটা। এবং এটা সাংবাদিকতা হচ্ছে এমনই পেশা, প্রতিদিন সেটার অভিজ্ঞতাটা নবায়ন হচ্ছে। আপনি জানেন না কি ঘটনা আগামীকাল ঘটবে, তো এগুলি আপনার যেতে হয়, স্পটে যেতে হয়, রিপোর্টিংটা করতে হয়, তথ্য নিতে হয়, তথ্য যাচাই করতে হয়, তারপরে সঠিক তথ্যটা পৌঁছে দিতে হয়। অপসাংবাদিকতাও আছে কিছু কিছু, নিজেদেরকে যেন আমরা ওয়াকিবহাল রাখি এবং দায়িত্বশীল একটা ভূমিকা পালন করি, সেইটার ব্যাপারে সচেতন থাকতে হবে, সেই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে আমাদের পেশাগত দায়িত্বটা পালন করতে পারবো এবং মানুষের আস্থা এবং ভালোবাসা, শ্রদ্ধাটা আমরা অর্জন করতে পারবো। আপনার দুটি বই, এই দুটি বই সম্পর্কে জানতে চাই। এখন যৌবনজাত, এটি একটি তুমুল আলোচিত বই, সেই সাথে ভালোবাসা তার ভাষা, এই বইটিও অনেক বেশি পাঠক সমাদৃত হয়েছে। এই দুটি বই যখন লিখছিলেন সেই সময়ের প্রেক্ষাপট জানতে চাই।
এখন যৌবনজার আমার প্রথম কবিতার বই, আমার প্রথম বই সেটা 1982 সালে বেরিয়েছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিজের পয়সাই বের করেছিলাম। তারপরে যে অন্য যে প্রায় 2 শতাধিক বেরিয়েছে সেগুলিতে আর আমাকে পয়সা খরচ করতে হয় নাই, উল্টা আমি রয়্যালটি পেয়েছি। তো এখন যৌবনজার এই নামটা নেওয়া হয়েছে কবি হেলাল হাফিজের বিখ্যাত একটি কবিতা আছে নিষিদ্ধ সম্পাদকীয়, সেখান থেকে নেওয়া, এবং সেখানে আমি কৃতজ্ঞতা স্বীকারও করেছি। কবি হেলাল হাফিজ আমার খুব গুরুজন ছিলেন, এমনকি আমার নামটাও তার দেওয়া। আমি কবি হেলাল হাফিজের উপরে আমি একটা বই করেছি মারা যাওয়ার পরে, কবি হেলাল হাফিজ অভিমানে সন্ন্যাসে। আর ভালোবাসা তার ভাষা, এটা হলো প্রেমের কবিতার বই। তখন তো আমার সেই কম বয়সে যৌবনকালের লেখাগুলি আছে, এটার মধ্যে ভালোবাসার যে একটা আলাদা ভাষা আছে সেটাকে আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্যে এই ছোটো ছোটো কবিতায়। কবিতায় তো আসলে এক লাইনে তো 10 লাইনের কথা বলতে হয়। কবিতা হচ্ছে একটা সাংকেতিক বিষয়, একটা কবিতা হচ্ছে একটা উচ্চাঙ্গ সঙ্গীতের মতো এমন একটা শিল্প যেটা কবিতা বুঝতে হলে আপনাকে নিজেকে একটা প্রস্তুতি নিতে হবে, আপনি চট করে বুঝবেন না। এটা একটা, এর মধ্যে প্রবেশ করার জন্য আপনার একটা বিরাট একটা মানসিক প্রস্তুতি লাগবে, একটু পঠন পাঠন লাগবে, বোধটা আপনার সেরকম শানিত হতে হবে, তীক্ষ্ণ হতে হবে, সূক্ষ্ম হতে হবে। তাহলে আপনি এটার ভিতরের মর্মার্থটা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমলকির মতো, প্রথমে তিতা লাগে পরে মিষ্টি লাগে, ওই রকম আর কি। সবশেষ প্রশ্ন, আগামীতে আপনার পাঠকরা আপনার কাছ থেকে কি কি উপহার পেতে যাচ্ছে? আমি অনেক বিষয় নিয়ে কাজ করছি। আমি লাতিন দেশের রূপকথা নিয়ে কাজ করছি। আমি বিশ্বের বিভিন্ন দেশের 3 শতাধিক রূপকথা আমি বাংলায় ভাবানুবাদ করেছি। এইটা আমি বলবো মানে এককভাবে আমি যেটা করেছি সেটা আর দ্বিতীয় কেউ করে নাই। সারা দুনিয়ার বিভিন্ন দেশের যেই রূপকথা, যেই লোককথা গল্প চলে আসছে পরম্পরাক্রমে, সেগুলি আমি বাংলায় করেছি। তারপরে ঈশপের যে গল্পগুলি আছে, যেটা ওয়ার্ল্ড ক্লাসিক বলা হয়, সেগুলিকে আমি ছড়ায় রূপান্তর করেছি। আমার 4টা বই বেরিয়েছে, আরও 2টা প্রক্রিয়াধীন আছে, সেটাও এককভাবে আমি অনেকখানি করেছি। শিশুদের জন্য আমি কাজ করছি। আমার নিজের লেখালেখি কবিতা, তারপরে গদ্য, বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমাদের চিরায়ত যারা ব্যক্তিত্ব আছেন সাহিত্যের, তাদের জীবনী, তাদের কর্ম আদর্শ, সেগুলি সম্পর্কেও কাজ করছি। আর এবছরই আমার 32টা বই বেরিয়েছে, এটা সর্বাধিক বিভিন্ন বিষয়ে। আপনার রূপকথা বলেন, ছড়া বলেন, লোককথা বলেন, কবিতা বলেন, তারপরে স্মৃতিগদ্য বলেন, এগুলি মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমি প্রতিদিনই পড়ার চেষ্টা করি, প্রতিদিনই লেখার চেষ্টা করি, যত ব্যস্ততাই থাকুক আমার। এটা একটা আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক জীবনের অংশ হিসেবে আমার লেখালেখি এবং পড়াশোনাটা চেষ্টা করেছি। আমি যতদিন বাঁচি আমি পড়তে চাই, আমি লিখতে চাই। আপনার সুস্থতা কামনা করছি এবং প্রত্যাশা করছি আপনার কলম থেকে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার আরও অনেক চমৎকার সাহিত্য বাংলাদেশের পাঠকরা উপহার পাক। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আয়োজন। সাহিত্য জীবনের কথা বলে, সাহিত্য আশার কথা বলে, সাহিত্য বাঁচার কথা বলে। তাই আসুন আমরা নিজেদেরকে সাহিত্যের আলোয় আলোকিত করি, আলোকিত বাংলাদেশ করি। শেষ করছি আজকের সাহিত্য কথনের আয়োজন। আগামী পর্বে আরও একজন বিদগ্ধ অতিথিকে সাথে নিয়ে কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।